ওরা রুমে ঢুকে পড়তেই ফারিসের রুমের অপোজিটে দরজাটা বন্ধ করে দিল লিয়ানা। রাগী চোয়াল নিয়ে আরসালান আতাকুলের সামনের সোফায় এসে বসলো সে। লিয়ানার সংকীর্ণ চোয়াল দেখে ফিচেল হাসলো আরসালান আতাকুল। ফারিসের ওয়াইফকে দেখেছো? হ্যাঁ, বাঙালি একটা খ্যাত। ড্রিঙ্কসের গ্লাসটা মুঠোয় নিয়ে উঠে এসে লিয়ানার পাশে বসলো আরসালান। ফারিস জওয়ানকে তোমার লাগবে লিয়ানা? ইয়া, আই নিড হিম। হাউ বিগ কারেজ হি ইজ রিজেক্ট মি। লিয়ানার রাগে ঘি ঢালতে আরসালান নিচু স্বরে বলল, তুমি ওর ওয়াইফের মতো সুন্দর নাকি? ওর ওয়াইফকে তুমি দেখেছো? কি বলতে চাইছো তুমি? ওই বাঙালি মেয়েটা আমার চেয়ে বেশি সুন্দরী? হাউ ফানি আরসালান। সহজ, ফারিসের ওয়াইফের সামনে থাকলে তোমার আর ফারিসকে পাওয়াই যাবে না। হোয়াট ডু ইউ মিন? I mean, I am calling Faris Jawan. You will make him drinks while taking about racing. Then you mix aphrodisiac chocolate in his drinks. তোমার এই প্ল্যান কাজে আসবে? You know that aphrodisiac chocolate হরিণ মেডিসিন থাকে। ফারিস এতটাও সুপুরুষ না যে হরিণী হয়েও নিজেকে তোমার থেকে দূরে রাখবে। ওকে। বিনিময়ে আমাকে কি দিবে? লিয়ানা কপাল কুঁচকে নিল, ডান হাতে গিয়ে স্লাইড করলো আরসালানের মুখশ্রীতে। কি চাও তুমি? ফারিসের ওয়াইফ কে? আরসালানের হাত থেকে অ্যালকোহলের গ্লাসটা কেড়ে নিল লিয়ানা। এক চুমুক অ্যালকোহল গিলে বলল সে, নিয়ে যাও, এমনিতেও আমার সহ্য হচ্ছে না এই মেয়েকে। গুড। বাই দ্য ওয়ে, আফ্রোডিসিয়াক চকলেট কোথায়? চকলেট বেড সাইড টেবিলের ড্রয়ারে আছে। লিয়ানা উঠে গেল চকলেট নিতে। আরসালান ফোনের কল লিস্টে ঢুকে ফারিসের নাম্বার ডায়াল করলো। প্রথমবারই ফোন রিসিভ করলো ফারিস। ফারিস জাওয়ান স্পিকিং। কোথায় তুমি? কেন, আমার দুঃখে হার্ট অ্যাটাক করেছো নাকি? আরসালান বিদ্রুপ হাসলো। বলতে পারো তাই? তাহলে তোমার হার্ট অ্যাটাক করাই উচিত মিস্টার আতাকুল। আমার কেবিনে আসবে একবার, জরুরি কথা ছিল। ফারিস জাওয়ানের এত খারাপ দিন আসেনি যে তোমার স্প্যাম ভর্তি রুমে গিয়ে জরুরি কথা শুনবে সে। রিজভি কাল সার্ভেন্ট দিয়ে সব ক্লিন করে দিয়েছিল, তাই তুমি নির্দ্বিধায় আসতে পারো। আসছি, রাখো। গ্যালারির কোলাহলের ঊর্ধ্বে কাজ ঘেরা বারান্দায় বসে মাঠের দিকে তাকিয়ে আছে ইসরা। তার সামনে টেবিলে কয়েক রকমের স্ন্যাক্সের আইটেম আর জুস। ফারিস রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। আরসালানের কল পেয়ে ল্যাপটপ অফ করে উঠে দাঁড়ালো ফারিস। শক্ত বুট জুতোর শব্দ তুলে বারান্দায় এসে দাঁড়ালো সে। ঝুঁকে ইসরাহের মাথায় চুমু খেয়ে আওড়ালো ফারিস। আর কিছু লাগবে লিটল গার্ল? মাঠ থেকে চোখ সরিয়ে ফারিসের দিকে তাকালো ইসরা। জুসের স্ট্রটা মুখ থেকে বের করে মিষ্টি হাসলো সে। না না না, এতগুলো খাবার আমি শেষ করতে পারবো না। তাহলে দরজাটা ভালোভাবে লক করে দাও। আমি আসলে পিপ হোল দিয়ে দেখে তারপর খুলবে, কেমন? আচ্ছা। আমি 5 মিনিটের মধ্যেই ফিরছি প্রিন্সেস। এই 5 মিনিট নিজের খেয়াল রেখো লিটল গার্ল। দুপুরে শেষ লগ্ন। প্রকৃতি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। রেসও শেষের পথে। গ্যালারির দর্শক সংখ্যা আগে থেকেই কমে এসেছে। আরসালানের কেবিনে মুখোমুখি বসে আছে ফারিস আর আরসালান। ফারিস তীক্ষ্ণ চোয়াল শক্ত করে আরসালানকে পরখ করছে, যে কিনা নিজ মনে ড্রিঙ্কস করতে ব্যস্ত। রিয়ানা পর্দার আড়ালে লুকিয়ে আছে। ওদের সামনের সেন্টার টেবিলে বিভিন্ন পদের বাদাম চিপস আর দামি ব্র্যান্ডের অ্যালকোহলের বোতল। সামনে গ্লাস দুটোতে অর্ধেক পরিমাণ অ্যালকোহল পরিবেশন করা। আরসালানের গ্লাসের ড্রিঙ্কস শেষের পথে, কিন্তু ফারিস এখনও গ্লাসটা ছুঁয়েও দেখেনি। আরসালান নেশাক্ত কণ্ঠে ফারিসকে বলল, তোমার ওয়াইফ জানে? আরসালানের প্রশ্নে পায়ের ওপর পা তুলে বসল ফারিস। কি? তোমার সব অপকর্মের কথা? তুমি আজ পর্যন্ত কটা মার্ডার করেছো জানে তো সে? ফারিসের ওষ্ঠ এবারে কিঞ্চিত বাঁকালো। আমার ওয়াইফকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? জ্বলছে নাকি কোথাও? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হয়। তোমার বংশের বাতি কি তবে পুড়ে গেল নাকি? আর সাদান আতাকুল, তোমার সুখ আমার সহ্য হয় না ফারিস জওয়ান, তাই জ্বালাটা কি স্বাভাবিক না? ইয়া ওকে, আমার অপকর্মের কথা বলে একবার চেষ্টা করে দেখতে পারো লিটল গার্ল তোমার কথা শোনে কিনা। আরসালান এবার ফিচেল হাসলো, যেন ফারিসের কথাগুলোই সে বিনোদন পাচ্ছে। তোমার লিটল গার্ল আমার কথা শুনবে? কি করবে তুমি? ফারিস সোজা হয়ে বসলো, ঝুঁকে গ্লাসটা নিয়ে সম্পূর্ণ অ্যালকোহলটা শেষ করে নিল। ফের বোতলটা থেকে গ্লাসে ঢেলে জবাব দিল সে। তাহলে আমার রেসিং ট্র্যাক তোমার। আর কি চাও তুমি?
তোমার জুনো ফ্ল্যাটটা, ওটা আমার বেশ পছন্দ হয়েছে। লাক্সারিয়াস অ্যান্ড হাই কোয়ালিটির রুম এগুলো। ওকে, ডিল ডান। লিটল গার্লের উপর এত ভরসা? মেয়ে মানুষ বুঝে কম নাফায় বেশি ফারিজ জওয়ান। তোমার একটা খুনের কথা শুনেই তোমার লিটল গার্ল উড়েই পালাবে। হ্যাঁ, আমার লিটল জান এমন কিছু করবে না, চ্যালেঞ্জ করলাম। মানুষ পরিবর্তনশীল ফারিস। আমার লিটল গার্ল না। তুমি ধ্বংসের দ্বার প্রান্ত ফারিস। একটা ভুল সিদ্ধান্তে তুমি শেষ হবে তোমার তিলে তিলে গড়া সাম্রাজ্য। চ্যাল। ফারিস পুরো কথাটা শেষ করতে পারল না, তার আগে সে সোফায় ঢলে পড়ল। এলোমেলো হাতে শার্টের উপরের দিকের বোতামগুলো খুলে নিল ফারিস। হঠাৎ এত গরম লাগছে কেন তার বুঝল না সে। 2-3 বার মাথা ঝাঁকিয়ে সোজা হয়ে বসতে চাইল ফারিস, কিন্তু আরসালান আর লিয়ানার কুৎসিত প্ল্যানের কাছে এবারে ফারিস নুয়ে গেল। চিৎকার করে ঘর লাগা কণ্ঠে শুধালো সে, আমার ড্রিঙ্কসে কি মিশিয়েছিস কুত্তার বাচ্চা? এমন লাগছে কেন? আরসালান হাসল। পরপর 2 আঙুলের সাহায্যে তুড়ি বাজালো সে। লিয়ানা বেরিয়ে এলো আড়াল থেকে। আরসালান আর লিয়ানা দুজনের চোখ মুখে বিজয়ের হাসি। খুশিতে গদগদ হয়ে লিয়ানা বলল, ফাইনালি ফারিস জাওয়ান ইজ মাইন্ড। এনজয় ইউর নাইট লিয়ানা। সেম টু ইউ। আরসালান বেরিয়ে গেল রুম থেকে। লিয়ানা দরজায় লক করে ফারিসের পাশে এসে বসলো। আলতো হাতে শার্টের কলারে রাখতে নিভে আসা দৃষ্টিতে ফারিস চোখ তুলে তাকালো। লিয়ানার মুখটা ঝাপসা তার চোখে, কিন্তু পারফিউমের ঝাঁঝালো সুবাস ফারিসের নাসারঞ্জ ছড়িয়ে তীক্ষ্ণ মস্তিষ্কে পৌঁছাতেই সে বুঝল মেয়েটা তার লিটল গার্ল না। বাম হাতের সাহায্যে লিয়ানাকে ধাক্কা মারল ফারিস। লিয়ানা ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। দূরে সর, আমার লিটল গার্ল ছাড়া পৃথিবীর সব নারী ফারিস জওয়ানের জন্য হারাম। তোমার ওয়াইফ তো বাঙালি, তোমার সাথে বেড পারফরমেন্সে তাল মেলাতে পারে? তোমার মতো প্রস্টিটিউট নাকি ও? সে আমার ওয়াইফ। বেড পারফরমেন্স শব্দটা ওর সাথে যায় না। ওসব শব্দ তোমাদের মতো প্রস্টিটিউটদের জন্য নির্ধারিত। মেঝে থেকে উঠে ফের ফারিসের পাশে বসলো লিয়ানা। বড় বড় জ্ঞান নিজের কাছে রাখো, এর থেকে ভালো বেডে আসো। আমার তোমাকে চাই মিস্টার ফারিস জাওয়ান। আমার চাবি এতটাও সস্তা না যে যে কোনো লকেই সেটা সেট হয়ে যাবে। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, উইচ অনলি মাই ওয়াইফ ক্যান হ্যান্ডেল। রিয়েলি? লিয়ানার শেষের কথাই সোজা হয়ে বসলো ফারিস। সোফার পাশ থেকে পানির বোতল নিয়ে ছিপি খুলে পুরো বোতলের পানিটুকু মাথায় ঢেলে দিল সে। পানি দিয়ে চোখে মুখে ধুয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো ফারিস। পকেট থেকে রিভলভারটা বের করে নল চেপে ধরল। পাশে বসা লিয়ানার কপালে হুঙ্কারের স্বরে আওড়ালো ফারিস। রিভলভারটা দেখেছিস? সাইলেন্সার ফিট করা। একটা বুলেট ভরে দেই জায়গা মতো, সারা জীবনের মতো উত্তেজনা চলে যাবে। এবারে লিয়ানা ভয় পেল। রিভলভার নামাও ফারিস, সত্যি সত্যি গুলি লেগে যাবে। নামাও ফারিস। ফারিস কথা শুনল না। অপর হাতে পকেট থেকে ফোনটা নিয়ে কল দিল রিজভিকে। রিজভি, কোথায় তুই? গ্যালারিতে বস, কোনো প্রয়োজন? আমি আসবো। আর সালানের কেবিনে আয়। কল কেটে দিল ফারিস। রিভলভারের বার দিয়ে লিয়ানার কপালে বাড়ি মারল সে। সোফার হাতায় লুটিয়ে পড়ল লিয়ানা। বাঁকা হাসল ফারিস। ফারিসের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে আরসালান। ডুপ্লিকেট চাবিটা দিয়ে দরজার লকে নবে ঘুরিয়ে ঘোরাতেই দরজা খুলে গেল। রুমে ঢুকে চারিদিকে চোখ বোলালো আরসালান। সারা কেবিন খালি। ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনিতে উকি দিল সে। তার সন্দেহই ঠিক, ইসরা বারান্দায় বসে রেস দেখছে। লিটল গার্ল। আরসালানের ডাকে ঘুরে তাকালো ইসরা। অপরিচিত এক পুরুষকে ব্যালকনির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত দাঁড়িয়ে পড়ল ইসরা। অবাক চোখে আরসালানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো সে, কে আপনি? গেস করো তো লিটল গার্ল। ফারিসের নামে ডাকছেন কেন? কে আপনি? উত্তর দিন, আমি কিন্তু ফারিসকে ডাকবো। ডাকবে প্রিন্স? ডাকো না। আবার আমাকে এসব নামে ডাকছেন? পাগল হয়েছেন নাকি? আরসালান এগিয়ে এলো, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ইসরার কোমল গাল। আরসালানের ছোঁয়া শরীরে লাগতেই মৃদু কেঁপে উঠল ইসরা। ঘৃণায় হাতের জুসের ক্যানে সম্পূর্ণ জুসটুকু ছুঁড়ে মারল আরসালানের চোখের দিকে। পরপর পিছিয়ে গিয়ে লাথি বসালো আরসালানের তল পেটে। কুকিয়ে উঠল আরসালান। ব্যথায় চোখ মুখ কুচকে মেঝেতে বসে পড়ল সে। ব্লাডি গার্ল, এটা কি করছো? আমার চোখ। আরসালানের পাশ কাটিয়ে ব্যালকনি থেকে বেরিয়ে রুমে এসে দাঁড়ালো ইসরা। উদ্ভ্রান্তে নেয় এদিক সেদিক তাকালো সে। কি করবে এখন সে? ফারিস কোথায়? দরজার কাছে ছুটে গিয়ে লকের হ্যান্ডেলে চাপ প্রয়োগ করলো ইসরা, কিন্তু দরজা খুলল না। ততক্ষণে আরসালান উঠে দাঁড়িয়েছে।
টেবিলের উপর রাখা ফ্লাওয়ার বাসটা নিয়ে গেসে দাঁড়ালো ইসরা ঠিক পেছনে পেছনে আরসালানের অস্তিত্ব বুঝতে ইসরা হাত জোড়া থেমে গেল। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে সে পেছনে তাকানোর আগে আরসালান বাসটা ছুঁড়ে মারল ইসরার মাথার পেছনে, অতপর ছুঁড়ে দিল কিছু 20 বাক্য। আমার ফারিস জওয়ান আমার কেবিনে লিয়ানাকে নিয়ে ফিজিক্যাল মাত খেলায় মত্ত আছে। মেয়েটা তোমার থেকে দ্বিগুণ সুন্দর। অ্যান্ড প্রফেশনাল, নো ইউজ। পুরুষ মানুষ পরিবর্তনশীল। যেই নারীর কাছে তারা শান্তি পায় সেই নারীতেই তারা ডুবে দেয়। জ্ঞান হারানোর আগে আরসালানের তিক্ত কথাগুলো শুনে বিষিয়ে গেল ইসরার মন, কিন্তু মস্তিষ্ক কেন যেন ফারিসের নামে বলা কথাগুলো মানতে পারল না। আরসালান বেরিয়ে গেল কেবিন থেকে। সন্ধ্যার শেষ ভাগ আলাস্কা জুড়ে পিনপত নীরবতায় ঠেকে গেছে। বড় বড় দালানগুলোতে বাতি জ্বলছে। হাসপাতালের ফিনাইল আর ডেটলের তীব্র ঝাঁঝালো গন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করতেই চোখ মেলে তাকালো ইসরা। পিট করে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো সে। বাম হাতের শিরায় স্যালাইন চলছে। বিলাসবহুল সাদা রঙের পর্দা দ্বারা আবৃত কেবিনের মাঝে একটা বেড, মাথার উপর সাদা আলোর টিমটিমে বাতি জ্বলছে। তার পাশের দেয়ালে হিটার সেট করা, স্ট্রেনে স্যালাইন রাখা, পাশের দুজনের বসার মতো একটা সোফা। ইসরার হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো কিন্তু পারল না। মাথার পেছনে চিনচিনে ব্যথা করছে। মাথায় হাত দিয়ে বুঝলো কপালে ব্যান্ডেজ করা। ইসরা এদিক ওদিক তাকানোর মাঝে ট্রে হাতে একজন নার্স প্রবেশ করলেন কেবিনে। ইসরাকে উঠতে দেখে মৃদু ধমকে উঠলেন তিনি। এ কি, আপনি উঠছেন কেন? এই অবস্থায় নড়চড় করবেন না, স্যালাইনের পাইপে ব্লাড উঠে যাবে। ইসরা শুয়ে পড়ল। আমার হাজব্যান্ড কোথায়? ওনাকে একটু ডেকে দিবেন। ইসরায়ের কথাই ভয় পেল নার্সটা। টেবিলের ওপর ট্রেটা রেখে নিচু স্বরে বলল সে। উনি বাইরে, বড় স্যার বহু কষ্টে ওনাকে বাইরে আটকে রেখেছিলেন এতক্ষণ। আপনার চেক আপ শেষ করে ওনাকে ভেতরে আসার অনুমতি দিবেন। কেন, কি করেছে উনি? নার্সটা এগিয়ে এলো ইসরার দিকে। হাতে প্রেসারের মেশিনটা ফিতেটা বেঁধে নিল। আমাদের একজন স্টাফের গায়ে হাত তুলেছেন, ওনার অবস্থা জড়সড়। ইসরা আটকে উঠল। কি বলছেন? জি ম্যাম, পুলিশ কেস করতে বলায় উনি রিভলভারের বাট দিয়ে কপালে আঘাত করেছেন। ওদের কথার মাঝেই ডাক্তার প্রবেশ করলেন কেবিনে। এখন কেমন লাগছে মিসেস ফারিস? ভালো ডাক্তার। এই অবস্থাতে মাথায় চোট পেলেন কিভাবে? গড ব্লেসিড ইউ। বড়সড় কোনো ক্ষতি হলে তো বাচ্চা আঘাত পেত। ভাগ্য ভালো মেঝেতে পড়ে ও পেটে চোট পাননি। ইসরা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আচানক ছটফটিয়ে উঠে বসল সে। ডাক্তার কি ভুল বলেছে, নাকি সে ভুল শুনেছে? বাচ্চা? কার বাচ্চা? কিসের বাচ্চা? কি বলছেন ডাক্তার? বাচ্চা মানে? আপনি 5 সপ্তাহের প্রেগনেন্ট, জানতেন না? অবাকের চরম পর্যায়ে গিয়ে নিজের পেটে হাত রাখল ইসরা। তার চোখে জ্বালা করছে, কান্না পাচ্ছে, শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি? ইসরার তো এর সাথে পরিচিত নেই। উত্তেজনা আর আনন্দের অদ্ভুত মিশেলে ইসরা কথা হারিয়ে ফেলল। পেটে হাত রেখে চোখ বন্ধ করে নিল সে। আপনার হেলথ আপাতত ঠিক আছে। আমি মিস্টার ফারিসকে ডেকে দিচ্ছি, ওনার সাথে কথা বলুন। ইসরা কেবল শুনে গেল। ডাক্তার আর নার্স বেরিয়ে গেল কেবিন থেকে। ইসরা এখনও তেমনভাবে বসে আছে। সব কিছু তার কাছে স্বপ্নের মতো ঠেকছে, যেন ঘুম ভাঙলেই সব থেমে যাবে। দরজা ঠেলে রুমে প্রবেশ করলো ফারিস। ছিটকিনি দিয়ে দ্রুত পায়ে ইসরার কাছে এসে শিওরে বসে হুট করে বক্ষ বিভাজনে জাপটে ধরল ইসরাকে, যেন ছাড়লে ইসরা হারিয়ে যাবে। বহু ঝড়ঝাপটার পর মেয়েটাকে সে নিজের করে পেয়েছে। মায়ের পর ইসরাই একমাত্র মানুষ যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। ধীর লয়ে হিসিয়ে ফারিস বলল, এতক্ষণ অজ্ঞান ছিলে কেন লিটল গার্ল? আমি ভয় পেয়ে গেছিলাম তো জান। তুমি ছাড়া ফারিসের আর কে আছে বলো? নিজের যত্ন নিতে বলেছিলাম তো। আঘাত পেলে কি করে? কে ফারিসের কলিজায় হাত দিয়েছে লিটল প্রিন্সেস? জবাব দাও না লিটল গার্ল। ফারিসের বাঁধন এতটাই দৃঢ় হলো যে ইসরা পিঠে ব্যথা পেল। হুঁশে ফিরল ইসরা। তড়িৎ বেগে ফারিসের পিঠের শার্ট খামচে ডুক রেখে দিয়ে উঠল সে। ফারিস ব্যতিব্যস্ত হলো, ভাবলো মেয়েটার মাথা ব্যথা করছে। তাই ইসরার পিঠে আলতো হাত বুলিয়ে টপ কটা চুমু খেলো তার মাথায়। মাথা ব্যথা করছে লিটল গার্ল? ভয় পেয়েছো? কিছু হয়নি, দেখো তুমি আমার ফারিসের বাহু তোরে আবদ্ধ। আর কোনো ভয় নেই ওয়াইফি। প্রিন্সেস, ওপেন ইউর আইজ। ইসরা মাথা নাড়িয়ে না বোঝালো, যার অর্থ সে ভয় পায়নি, মাথাও ব্যথা করছে না। কান্নার ধমক সামলে ধরা গলায় ইসরা ওড়ালো, কংগ্রেটস ফারিস জওয়ান, আপনি বাবা হতে চলেছেন।
আমি ছাড়াও আপনার জীবনে এমন কেউ আসতে চলেছে যে আপনাকে ভালোবাসবে। ঈশ্বর আটকে আটকে বলা কথাগুলোই যেন যথেষ্ট ছিল ফারিসকে জমিয়ে দেওয়ার জন্য, তার শক্ত হাত জোড়া দুর্বল করার জন্য। ইসরাহের পিঠ থেকে খসে পড়ল ফারিসের হাত জোড়া। অনুভূতিহীন চোখে তাকিয়ে রইল ফারিস। তার সারা শব্দ না পেয়ে ইসরা সোজা হয়ে বসল, নিজের হাতের মুঠোয় নিল ফারিসের হাত জোড়া। তীর তীর করে কাঁপছে ইসরার ফর্সা নাক, অধরবিন্দু টকটকে লাল বর্ণ ধারণ করেছে। ফারিসের এমন নির্লিপ্ততায় ভয় জমেছে ইসরার মনে। ফারিস কি খবরটাতে খুশি না? আপনি কি খুশি না ফারিস? ফারিস অধর কামড়ে বিস্তর হাসল। চাওয়ার থেকেও বেশি যখন মানুষ পেয়ে যায় তখন আনন্দ প্রকাশের সীমা থাকে না লিটল গার্ল। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমার দেওয়া উপহারগুলো আমার কাছে তেমন, আমার জীবনের থেকেও দামি। ফারিস থামল, তার গলা কাঁপছে, চোখে মুখে অদ্ভুত প্রফুল্লতা, হাসি আর কান্নার মাঝের অবস্থা তার। ইসরা হেসে ফেলল। তার মানে আপনি খুশি হয়েছেন? হুম, কতটা? অনেকটা কুইন। ইসরা খিলখিলিয়ে হেসে শুধালো। আমিও। শুয়ে পড়ো কুইন, স্যালাইন চলছে লিটল জান। ইসরা শুয়ে পড়ল বেডে। ফারিস কমফোর্টারটা ওর গলা অবধি টেনে দিল। পরপর সে চেয়ার টেনে ইসরার বেডের পাশে বসলো। খেতে পেয়েছে লিটল গার্ল? না। দু হাতের মাঝে ইসরার ডান হাত নিয়ে ফারিস শুধালো। আরসালান তোমাকে কি করেছে লিটল গার্ল? অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? ও কি তোমায় ব্যাড টাচ করেছে? ওই লোকটা আমার গাল ছুঁয়েছিল। তুমি কি করেছো তখন? আমি ওর তলপেটে দুটো লাথি দিয়েছি আর চোখে জুস ছুঁড়ে মেরেছি। ফারিস শীতল কণ্ঠে শুধালো। দ্যাটস মাই গার্ল। আরও একটা দুটো ঘুষি দিতেই পারতে। সুযোগ সবসময় আসে না জান, যখন যা ইচ্ছে করে ইচ্ছে পূরণ করে নেবে লিটল গার্ল। তোমার হাজবেন্ড সব সামলে নেবে। ফারিস, বলো কুইন। উনি বলেছিলেন আপনি নাকি আমি কি বলো? উনি বলেছিল আপনি নাকি অন্য মেয়ে নিয়ে ওনার কেবিনে ফিজিক্যাল হয়েছিলেন। আপনি নাকি আমাকে ছেড়ে দেবেন। কথা শেষে ইসরার চোখের কানের বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফারিস বুঝলো আরসালান তার লিটল গার্লকে ভুল বোঝানোর উদ্দেশ্যে তার কেবিনে গিয়েছিল, বেনশ করার চেষ্টাও করেছে। ফারিস হাত বোলালো ইসরার মাথায়। আমার ডিএনএর প্রথম থেকে শেষ বিন্দুটা অবধি শুধু তোমার। ফারিসের কথায় চোখ নামিয়ে নিল ইসরা। ফারিস যে এমন কথা বলবে তা সে বুঝতেই পারেনি। লোকটা বড্ড নির্লজ্জ হচ্ছে, দিন দিন তাকে লজ্জা দেওয়ার খেলায় মেতেছে সে। ফারিস চেয়ারটা টেনে ইসরাহের উদরের কাছে এসে বসলো, ঝুঁকে ধীরে মাথা রাখলো তার চ্যাপটা উদরে। জলদি মাম্মার পেট থেকে ল্যান্ড করো মামুনি, পাপা তোমাকে খুব ভালোবাসবে, অনেক আদর দেওয়া বাকি তোমাকে। হন্তদন্ত পায়ে আরসালানের কেবিনে প্রবেশ করলো রিজভি। দরজা ঠেলে কেবিনে ঢুকে অবাক হলো সে। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে লিয়ানা। জ্ঞান আছে কিনা বুঝতে পারল না রিজভি। ফারিস মাথা চেপে ধরে সোফায় বসে আছে। লিয়ানার পাশ কাটিয়ে ফারিসের কাছে গেল রিজভি। আলতো হাতে ফারিসের বাহু জাকিয়ে ডাকলো সে। বস, কি হয়েছে আপনার? বস, শুনতে পারছেন? রিজভি, পানি দে, ওরা আমার গ্লাসে কিছু মিশিয়েছে। ফারিসের আদেশ পেতেই তড়িৎ বেগে অশ্রম থেকে জগ ভর্তি পানি আর টাওয়াল নিয়ে এলো রিজভি। ফারিস সোজা হয়ে বসলো, সম্পূর্ণ পানিটা মাথায় ঢেলে টাওয়াল দিয়ে মাথা চেপে ধরল সে। কিছুক্ষণ পর একটু স্থির হলো ফারিস। কয়েকবার মাথা ঝাঁকিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। লিয়ানাকে জুনোর ফ্ল্যাটে নিয়ে যাও, আমার লিটল গার্লের কাছে যাচ্ছি, আমার লিটল প্রিন্সেস ভয় পাবে একা। ওকে বস, আপনাকে দিয়ে আসবো, যেতে পারবেন? দ্রুত পায়ে আরসালানের কেবিন থেকে বেরিয়ে গেল ফারিস। কেবিনের দরজায় লক প্রেস করতেই দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই বুক কেঁপে উঠল ফারিসের। তার লিটল গার্ল মেঝেতে পড়ে আছে, তার পুরো পৃথিবীটা ঠান্ডার মধ্যে মেঝেতে পড়ে আছে। মাথার পেছন থেকে ফ্লোরে রক্ত গড়ানোর দাগ। বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস এনে ইসরার চোখে মুখে ছিটালো ফারিস, কিন্তু উঠল না ইসরা। উপায়ন্তর না পেয়ে ইসরাকে পাজা কোলে তুলে হসপিটালে ছুটে এলো ফারিস। অমানিসার অন্ধকারের মাঝে টিমটিমে আলোর একটা লাল বাতি জ্বলছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো লিয়ানা। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ থাকায় চোখে বাল্বের আলো পড়তেই চোখ বন্ধ করে নিল সে। ফের ধাতস্থ হয়ে চোখ খুলল লিয়ানা। একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে সে। এদিক ওদিক তাকালো লিয়ানা। রুমটা আর পাঁচটা সাধারণ রুমের মতো না, কেমন ভ্যাবসা উদ্ভট পচা গন্ধ আসছে। সে ঠিক বুঝতে পারছে না গন্ধটা কিসের। এর মধ্যে খট করে একটা শব্দ হলো। ফের চেয়ারে মাথা ফেলে চোখ বন্ধ করে নিল লিয়ানা। ঘরে কেউ প্রবেশ করেছে। জুতোর শব্দ আসছে। লিয়ানা তীক্ষ্ণ মস্তিষ্কে ধরতে পারল দুজন মানুষ আছে এখানে। চোখ খুলল না সে। অজ্ঞান হওয়ার ভান ধরে পড়ে রইল সে। একটা লোক চেয়ার টেনে তার বরাবর এসে বসল।
লিয়ানার নাকে পৌঁছালো অর্কিডের মিষ্টি সুবাস। চট করে চোখ খুলে নিল সে। মনের অজান্তেই লিয়ানার মুখ দিয়ে বেরোলো একটা নাম, ফারিস। ফারিস তখন দুহাতে কালো গ্লাভস পরতে ব্যস্ত। লিয়ানা অবাক চোখে সামনে বসা মানবকে দেখল। ফারিসের পরনে কালো হুডি, দু চোখ ছাড়া সম্পূর্ণ মুখ কালো কাপড়ে ঢাকা। ফারিসের বাদামি মনির দু চোখ দেখে তাকে চিনতে কষ্ট হলো না লিয়ানার। ওই দু চোখ একবার কেউ দেখলে তা ভুলতে পারবে না সে। লিয়ানাও তার ব্যতিক্রম নয়। এসব কি ফারিস? আমাকে এখানে এনেছো কেন? রিজভি ছোট একটা টেবিল ভর্তি মাঝারি থেকে বড় ধাঁচের ছুরি, কাঁচি, মোমবাতি সহ ডিএসএলআর বক্স এনে রাখলো ফারিসের পাশে। অবাক চোখে সবটা দেখল লিয়ানা। এতক্ষণ স্বাভাবিক থাকতে পারলেও এবার আর তা পারল না সে। বাঁধন থেকে ছাড়া পেতে হাত পা নাড়াতে শুরু করলো লিয়ানা। আমাকে ছেড়ে দাও ফারিস, আমি কিন্তু চিৎকার করব। ফারিস কান দিল না লিয়ানার কথায়। শেষ টেবিলটা নিজের দিকে টেনে নিল। ছুরিগুলো তুলে ধার দেখতে ব্যস্ত হলো ফারিস। পরপর বিরক্তি নিয়ে রিজভিকে ডাকলো সে। রিজভি, ইয়েস বস। শেষবার ছুরিগুলো ধার দিসনি? এমন ভোতা কেন এগুলো? বস, শেষবার স্টিভেনের সময় ধার দিয়েছিলাম, কিন্তু আপনি তো এইসব কিছুই তখন ব্যবহার করেননি, তাই এইবারে আর ছেলেদের এসব ধার দিতে বলিনি। বিরক্তিতে চোখ উচ্চারণ করলো ফারিস। দানবীয় কদমে চেয়ার ছেড়ে ট্রেটা হাতে উঠে গেল সে। পেছনে রাখা বড় টেবিলের ওপর ট্রেটা রেখে দিল ফারিস। লিয়ানা কিঞ্চিত সাহস করে রিজভিকে ডাকলো। এসব কি রিজভি? বসকে সিডিউস করতে চেয়েছিস, এখন সেই সিডিউসের আদর নিবি না? তুমি আমাকে তুই তোকারি করছো কেন? ম্যামের জায়গা নেওয়ার খুব ইচ্ছে না? কথা শেষ করে লিয়ানার গালে শক্ত হাতে চোর বসালো রিজভি। আহা রিজভি, শক্তি খরচ করছিস কেন? বস, বড্ড চোপা করছে মেয়েটা। তোর এখন কি করতে ইচ্ছে করছে একে? ফিচেল হাসলো রিজভি। একে আমি খুন করি বস। ফারিস আর জবাব দিল না। নিজের জায়গায় এসে বসলো সে। রক্ত নিয়ে আসিস তো, নাকি তুই সেটাও ভুলে গেছিস? তাহলে কিন্তু তুই শেষ বাস্টার্ড। জি বস, শেষ। দুর্ভাগ্য নিয়েছি। রেফ্রিজারেশনে রেখেছিস? জি। কিসের রক্তের কথা বলছো তোমরা দুজন? কার রক্ত নিয়েছো? আমার ড্রিঙ্কসে কি মিশিয়েছিলি? মানে? সোজা সাপটা সত্যি বল, নয়তো নৃশংসতা আর চিপা গলি দেখাতে আমি বাধ্য হব। লিটল গার্ল ব্যতীত কোনো নারীর শরীর দেখতে আমি ইচ্ছুক নই। না বললে কি করবে শুনি? আমার বডি দেখবে? ফারিস অদ্ভুত হাসলো। রিজভি, তোর যা ইচ্ছা কর, আমি গেলাম। আফ্রোডিসিয়াক। পাজরা থেমে গেল ফারিসের। ঘুরে দাঁড়ালো সে। আমার ডান আমার উপরে ছুটতে চেয়েছিলি? সব অ্যাফ্রোডিসিয়াক। বাল ছাল ফারিস জওয়ানের মেশিন খাড়া করতে পারবে না। তার মানে কি তুমি পুরুষ নও? আদৌ তোমার মেশিন কাজ করে তো? চান্স না পেলে কত কি মানুষ বলে। রিজভি, ওর বাঁধন খুলে দে। ফারিস ফের চেয়ারে বসলো। গ্লাভস পরা বা হাতে লিয়ানার ডান হাতটা টেনে টেবিলের উপর রাখলো। বাই দ্য ওয়ে, কোন হাত দিয়ে ড্রিঙ্কসে ওসব মিশিয়েছিলি? এই হাতই তো, তাই না? ধারালো ছুরি দিয়ে লিয়ানার প্রথম আঙুলে আঘাত করলো ফারিস। গগন বিদায়ী চিৎকার দিল লিয়ানা। রুমটা সাউন্ড প্রুফ হয়, সেই চিৎকার বাহিরে পৌঁছাতে পারল না। সারা রুম বেজে ফের ওদের তিনজনের কানে লাগলো। ফিনকি দিয়ে লাল তরল ছুটলো তার আঙুল দিয়ে। খুব শখ না ফারিসের ছোঁয়া পাওয়ার? এই নে। একটু পর পরের আঙুলটাতেও টান বসালো ফারিস। আর একটু ছোঁয়া। একইভাবে লিয়ানার পুরো ডান হাতে ছুরি দিয়ে আঁচড় টানল সে। রক্তে সাদা টেবিলটা লাল হয়ে গেল। ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে রেখেছে লিয়ানা। বেদনায় নীল হয়ে উঠেছে তার মুখ। অধৈর্যরা এত শক্ত করে কামড়ে ধরেছে যেন এখনই রক্ত বেরিয়ে আসবে। বহু কষ্টে লিয়ানা বলল, ফারিস, তুমি এমনটা করতে পারো না। আমার লিটল গার্লের কাছ থেকে যে আমাকে আলাদা করতে চাইবে, তাকে আমি এমন শাস্তি দিব, এর থেকেও বাজে শাস্তি দিব তাকে। তোর শেষ ইচ্ছে কি? একটাবার চুমু খাবো তোমাকে। পুনরায় লিয়ানার মুখে চুমু খাবো শুনে দ্বিগুণ মাথা গরম হয়ে গেল ফারিসের। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুরিটা মেঝেতে ছুঁড়ে মারল ফারিস। গমগমে কণ্ঠে রিজভিকে বলল সে। রিজভি, ওর ঠোঁটে ছ্যাঁকা দে, যাতে এমন কথা দ্বিতীয়বার উচ্চারণ করতে না পারে। ফারিসের পাশ থেকে সরে রিজভি গরম ছুরিটা চেপে ধরল লিয়ানার ওষ্ঠে। চোখ জোড়া চেপে বন্ধ করে নিল লিয়ানা। গাল বেয়ে পড়ল গরম নোনা জল। ফারিস ফের শুধালো, এইবার বল, তোর শেষ ইচ্ছে কি?
একটাবার তোমাকে জড়িয়ে ধরতে দিবে? তোমার বুকে মুখ গুজে একবার তোমার অর্কিড পারফিউমের সুবাস নিতে দিবে ফারিস জাওয়ান? মৃত্যু তো আমাকে দিবেই, তবে শেষ ইচ্ছেটা রাখো। জীবনে অনেক পুরুষের সান্নিধ্যে গিয়েছিলাম, কতজন চেয়েও আমাকে পায়নি, কিন্তু তোমার মতো এতটা ব্যক্তিত্ববান পুরুষ আমি দ্বিতীয়টি দেখিনি। ফারিস সারা ঘর কাঁপিয়ে হেসে উঠল। পরপর সামনে থেকে বড় একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে এক চোখ বন্ধ করে ছুঁড়ে মারল লিয়ানার ঠোঁটের দিকে। ইঞ্জেকশনের সুচটা গেঁথে গেল লিয়ানা নিচের ঠোঁটের মাঝ বরাবর। হৃদয় কাঁপানো চিৎকার দিল লিয়ানা। সুচটা নিচের ঠোঁটে গেঁথে থুতনিতে এসে লেগেছে। সূচের খোঁচায় গল গলিয়ে রক্ত বেরোলো লিয়ানার থুতনি দিয়ে। মেয়েটার মরি মরি দশা, হাতের ব্যথা, মাথা ব্যথা, তার সাথে এখন আবার যোগ হয়েছে ঠোঁটের ব্যথা। সব মিলিয়ে লিয়ানার ইচ্ছে হচ্ছে নিজের গলা টিপে ধরতে। তার আর সহ্য হচ্ছে না ফারিসের টর্চার। পরম তৃপ্তির সহিত সেই দৃশ্যটা অবলোকন করল ফারিস। লিয়ানা ততক্ষণে থুতনি চেপে ধরেছে, অপর হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জটা বের করার চেষ্টা করলো, কিন্তু পারল না সে। ফারিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হ্যাচকা টানে লিয়ানা ঠোঁট থেকে সিরিঞ্জটা বের করে নিল সে। ফের চিৎকার করে উঠল লিয়ানা। ধরফড়িয়ে চেয়ার ছেড়ে পা চেপে ধরল ফারিসের। ফারিস জোরে লাথি বসালো লিয়ানার পেটে। ফারিসের লাথির কারণে লিয়ানার কপালের কাটা পাশটা গিয়ে লাগলো কাঠের চেয়ারের কোনায়। কপাল চেপে কেঁদে উঠল লিয়ানা। কাকুতি মিনতি করে ফারিসের উদ্দেশ্যে বলল সে, আমাকে মৃত্যু দাও ফারিস জামান, তোমার স্পর্শ আমার প্রয়োজন নেই। আমাকে শুট করো ফারিস, প্লিজ। যতক্ষণ পর্যন্ত না তোর মন থেকে আমাকে পাওয়ার লালসা যাচ্ছে ততক্ষণ তর্পে মর। আমি আর তোমাকে চাই না ফারিস। ফারিস কিছুই বলল না। রিজভি গিয়ে কালো চাবুকটা নিয়ে এলো। ফারিসের আর সেই দৃশ্যটা দেখার ইচ্ছে হলো না। জুতোর শব্দ তুলে বেরিয়ে গেল সে রুম থেকে। লিয়ানা করুণ চোখে ফারিসের প্রস্থান দেখলো এবং এটাও বুঝলো যে রিজভি এখন তাকে অমানবিক নির্যাতন করবে তার মৃত্যু আসা পর্যন্ত। রাত 10টা বাজে। অন্যান্য দিনের তুলনায় আজ শীতটা বেশ পড়েছে। ড্রয়িং রুমের হিটার অন থাকার পরও ইসরাহের বেশ শীত করছে। হুডির উপর কমফোর্টার জড়িয়ে বসে আছে সে, অথচ ফারিস উদম শরীরে কিচেনে দাঁড়িয়ে রান্না করছে। কী রান্না করছে ইসরা তা জানে না। তাকে সোফায় বসিয়ে টিভি চালিয়ে দিয়ে ফারিস কিচেনে গিয়েছিল। যাওয়ার আগে শক্ত কণ্ঠে বলে গেছে যাতে ইসরা এখান থেকে এক পাও না নড়ে। লাইভ কিচেন হতে সোফায় বসা অবস্থাতে ইসরা ফারিসকে দেখতে পাচ্ছে। ইসরা টিভি থেকে চোখ সরিয়ে ড্রয়িং রুমে চোখ বোলালো। মাথার উপর বড় ক্রিস্টালের ঝাড়বাতি জ্বলছে। ঝাড়বাতির সোনালি আলোয় সাদা ফার্নিচারগুলো সোনালি বর্ণ ধারণ করেছে। পুরো ফ্ল্যাটটা সাদা রং করা, তবে ফারিসের বেডরুমের রং কালো। প্যালেসে তো তেমনই ছিল। দামি দেওয়ালগুলোতে টানানো ইস্টার পেন্টিং সহ আলাস্কার বিভিন্ন মরশুমের পেন্টিং। এটা ফারিসের জুনুর ফ্ল্যাটটা। হসপিটাল থেকে ইসরাকে রিলিজ করে এখানে নিয়ে এসেছিল ফারিস। ইসরার ভাবনার মাঝে ফারিস তাকে ডাকলো। লিটল কুইন, কাম হিয়ার, ইয়োর ডিনার ইজ রেডি বেবি গার্ল। ইসরা কমফোর্টার ছেড়ে স্লিপার পরে ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়ালো। টেবিল জুড়ে হরেক রকমের খাবার সার্ভ করা। গরুর মাংসের স্টেক, ম্যাশ পটেটো, চিকেন স্যুপ, তার সাথে সটেড ব্রকলি, গাজর, বিনস। ডেজার্ট হিসেবে ফ্রুট সালাদও করেছে ফারিস। ইসরা অবাক কণ্ঠে শুধালো, এত খাবার কে খাবে ফারিস? তুমি লিটল গার্ল, ডক্টর কি বলেছে মনে নেই? তোমাকে পুষ্টিকর খাবার খেতে হবে। তাই বলে এত খাবার? ইয়েস প্রিন্সেস। কিচেন অ্যাপ্রন গলা থেকে খুলে টেবিলের এক পাশে রাখলো ফারিস। নিজের পাশের চেয়ারটা টেনে চোখের ইশারায় ইসরাকে বসতে বলল সে। ইসরা বসলো। তোমার মায়ের সাথে কথা বলবে লিটল গার্ল? যদি আপনি চান, না হলে থাক। খাবার শেষ করো, তারপর কথা বলো। ইসরা মাথা নাড়িয়ে খাবারে মনোনিবেশ করলো। ফারিস নিজেও খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে টুকটাক সটেড ভেজিটেবলস তুলে দিল ইসরার প্লেটে। ইসরা চোখ মুখ কুচকে নিলেও ফারিসের দিকে তাকিয়ে সবটা খেলো সে। ফারিসের পেন্টিং টেবিলের ওপর বসে আছে ইসরা, তার পাশেই ফারিস দাঁড়িয়ে। ইসরার হাতে উষ্ণ এক কাপ দুধ। হুডির টুপিটা মাথায় দিয়ে উৎসুক চোখে ফারিসকে দেখছে সে। ফারিস কম্পিউটারে আরহাম শিকদারকে কল দিচ্ছে। কয়েকবার কল দেওয়ার পরও আরহাম শিকদারের ফোনটা বেজে কেটে গেল। শেষবার কলটা রিসিভ করলেন আসফা বেগম। ফারিস দ্রুত ইসরার দিকে স্ক্রিন ঘুরিয়ে দিল। মায়ের মুখ স্ক্রিনে দেখে ফুপিয়ে কেঁদে দিল ইসরা।
কেমন আছো আম্মু? মেয়ের অশ্রুসিক্ত অক্ষি আর কাপা গলার স্বর কানে পৌঁছাতেই নড়ে উঠল আসফা বেগমের শক্ত হৃদয়। আজ 5 দিন পর উনি মেয়েকে দেখছেন, মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছেন, যাকে প্রতিদিন নিজে হাতে নাস্তা খাওয়া থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত খাইয়ে দিতেন, অথচ আজ 5 দিন তাকে দেখছেন না তিনি, ছুঁতে পারছেন না বুকের চাঁদটাকে। ফারিস ইসরাকে নিয়ে চলে আসার পর মনের মধ্যে ইসরার জন্য রাগ জন্মালেও আরহাম শিকদারের কথাই তা কিছুটা গলে এসেছিল। বাকিটা ইসরার কণ্ঠ শুনতেই শেষ। শক্ত আসফার মাতৃত্ব কেঁদে উঠল, চোখের পানি মুছে আসফা বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? তোমার আর বাবার জন্য মন খারাপ করছে আম্মু, ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরি। মেয়ের কথাই ইসরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন আসফা বেগম। ইসরার দিকে তাকাতেই কপাল কুঁচকে নিলেন তিনি। তোমার কপালে কি হয়েছে ইস্যু? ব্যান্ডেজ করা কেন? কেটে গিয়েছিল আম্মু। কিভাবে কেটেছে? ওই ছেলে তোমাকে আঘাত করেছিল নাকি? আসফা বেগমের তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠ শুনে বাঁকা হাসল ফারিস। আপনাকে নানু বানিয়ে দিলাম, এখনো ওই ছেলে করছেন? একটু তো সম্মান দিন শাশুড়ি আম্মু, না হলে আপনার নাতি পুতিকে আর আদর করা লাগবে না। আমাকে যেহেতু দেখতে পারেন না, তাহলে আমার সন্তানকে ভালোবাসবেন কিভাবে? ইস্যু কি বলছে ও? মায়ের প্রশ্নে থতমত খেল ইসরা। ল্যাপটপের স্ক্রিন ফারিসের দিকে ঘুরিয়ে দিয়ে নিচু কণ্ঠে শুধালো সে। যে বলেছে তাকে জিজ্ঞেস করো কি বলেছে। কোনো মতে টেবিল থেকে নেমে ফারিসের রুমের দিকে ছুটল ইসরা। খাওয়ার পথে ফারিসকে গাল দিতেও ভুলল না সে। লোকটা এতটাই নির্লজ্জ হয়েছে যে কোথায় কি বলতে হয় তাও ভুলে যাচ্ছে। একটু লিমিট রেখে তো নির্লজ্জ হওয়া উচিত, কিন্তু ফারিস যেন সব লিমিট ছাড়িয়ে নির্লজ্জদের লিডারের জায়গায় নাম লিখিয়েছে। মেয়েকে যেতে দেখে ফারিসকে ধমকে উঠলেন আসফা। আমার মেয়ে কোথায় গেছে পারিস? সে লজ্জা পেয়েছে, প্রথমবার মা হচ্ছে তো তাই লজ্জা পাচ্ছে। তুমি দ্বিতীয়বার বাবা হচ্ছ নাকি? তোমার লজ্জা কোথায় গেল? নির্লজ্জ ছেলে। আসফা বেগমের গমগমের স্বরের কথাই প্রসন্ন হাসল ফারিস। ফারিসের হাসিতে গায়ে জ্বালা ধরল আসফা বেগমের। যত ছেলেটাকে ভালোবাসতে চাইছেন তত ছেলেটা ওনার পেছনে লাগছে। এখন নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হাসছে। আমার লজ্জা বেছে দিয়েছে পেন্টিং এর সাথে, তাই আপাতত আমার লজ্জা লাগছে না। আর লজ্জা পেতে যাব কেন? অপরাধ তো করিনি, নিজের বিবাহিত ওয়াইফকে প্রেগনেন্ট করেছি। এতে বরঞ্চ আপনার গর্ব করা উচিত যে আমি বিয়ের 1 মাস না পেরোতেই আপনাকে নানু ডাক শোনানোর ব্যবস্থা করে দিয়েছি। অসভ্য ছেলে, কলকাতাও নির্লজ্জ। আসফা বেগম কলটা কেটে দিলেন। ফারিস হাসতে হাসতে টেবিলের উপর শুয়ে পড়ল। পরপর মনে পড়ল তার বউটার কথা, তাই টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে গেল ফারিস। কমফোর্টার ভরিয়ে শুয়ে আছে ইসরা। পরের বার মায়ের সাথে ভিডিও কলে কথা বলবে কিভাবে সেই কথাই ভাবছে সে। ফারিস এসে শুয়ে পড়ল ইসরার পাশে। কমফোর্টারের ফাঁক গলিয়ে শীতল হাতে জড়িয়ে ধরল ইসরার কোমর। লিটল গার্ল, অসভ্য লোক, একটু তো লজ্জা করুন। বউয়ের ঝাঁঝালো কণ্ঠের কথাই ফের ফিচেল হাসল ফারিস। কমফোর্টার সরিয়ে সেও কমফোর্টারের ভেতরে ঢুকে পড়ল। আপনি এত নির্লজ্জ কেন ফারিস? আমার সব লজ্জা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়েছে লিটল গার্ল, বাকি আছে শুধু আমি। ফারিসের রসিকতায় ইসরা কামড় বসালো তার বাহুতে। চুম্বুক দিয়ে আমার লজ্জা কুড়িয়ে না আনতে পারলেও ইসরার কথাই নিজের সাথে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল ফারিস। হাসকি স্বরে আওড়ালো সে। চুমু দিয়ে আমার মুডটা ঠিকই চেঞ্জ করতে পারবেন মিসেস জাওয়ান। ফারিসের আর্ট স্টুডিওতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম আর্টের সরঞ্জাম। 3 তলা বিশিষ্ট প্যালেসের এই বিশাল রুমটার পুরোটাই আর্টের জিনিসের জন্য বরাদ্দ। দক্ষিণ দিকে কাচের দেয়াল, যার জন্য দিনের বেলাতে কৃত্রিম বাতির আলোর প্রয়োজন পড়ে না। একপাশে দাঁড় করিয়ে রাখা একটি ইজল, তার উপর ঠেসে রাখা ফাঁকা ক্যানভাস, তার সামনে ছোট একটি টুল, টেবিলের ওপর এলোমেলোভাবে রাখা রং মেশানোর প্যালেট, বিভিন্ন মাপের পেইন্ট ব্রাশিজ, রং ভর্তি অ্যাক্রিলিক পেইন্টস আর অয়েল পেইন্টস, পাশে অর্ধেক ভেজা একটি স্কেচ বুক, তার কাছে জল ভরা ওয়াটার জার, জারের পাশে আছে কিছু পেন্সিল, চারকোল আর ইরেজার। কোণের দিকে তাকের ওপর গুছিয়ে রাখা আর্ট সাপ্লাইজ, এখানে পুরনো ক্যানভাস বোর্ড আর ভাঁজ করা ড্রয়িং পেপার। দেয়ালের পাশে ঠেস দিয়ে রাখা একটি গিটার, সেটা অবশ্য ধরা হয় কিনা অজানা। গিটারের তারগুলোতে বালু জমেছে মোটা স্তরে। ফারিসের আটরুমের মাঝে ছোট টুলে বসে আছে ইসরা। এই মুহূর্তে তার পাতলা গরনে শরীরে সাদা তোয়ালে ব্যতীত পুরোটা অনাবৃত। তার সামনে উদম শরীরে ফারিস দাঁড়িয়ে, তাদের দুজনের মাঝে ইজেলে গেঁথে রাখা ক্যানভাস, টেবিলের ওপর প্যালেট ভরা লাল তরল। ফারিস ইসরায়ের
পোর্ট্রেট পেন্টিং করছে। ক্যানভাস থেকে চোখ সরিয়ে ইসরার দিকে তাকালো ফারিস। ইসরার থুতনি নামিয়ে গলায় ঠেকিয়েছে। বিয়ের এতদিন পেরোনোর পরও এই বেশে ফারিসের সামনে বসে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে তার। পা থেকে মাথার চুল অবধি কেমন শিরশির করছে। লজ্জা ইচ্ছে করছে টেবিলের নিচে ঢুকে পড়তে। রাইট সাইডের হেয়ারগুলো সরাও তো লিটল গার্ল। আলতো হাতে ঘাড়ের পাশের চুলগুলো সরিয়ে দিল ইসরা। আর কতক্ষণ সময় লাগবে ফারিস? ফারিস কোনো জবাব দিল না। ব্যস্ত হাতে প্যালেটের রং ঘষল ক্যানভাসে। ইসরা এবারে কিঞ্চিত বিরক্ত হলো। আজকাল মাঝে মধ্যে পেট ব্যথা করে। অল্পতেই যে কোনো কিছুতে বিরক্ত ধরে যায় ইসরার। এই যে ফারিস এখন তাকে বসিয়ে রেখেছে, এ নিয়েও বেশ বিরক্ত সে। না পারতে দ্রুত পায়ে উঠে সে ফারিসের পাশে দাঁড়ালো ইসরা। রাগী কণ্ঠে শুধালো সে। কথা বলছেন না কেন ফারিস? রঙগুলো আপনার মাথায় ঢেলে দিব কিন্তু। পেন্টিংটা কেমন হয়েছে লিটল গার্ল? ইসরার তীরের মতো নাকটার পাটাতন ফুলিয়ে মনোযোগ সহকারে ফারিসের হাতে ধরা পোর্ট্রেট পেন্টিংটা দেখল। তারপর প্যালেটের অবশিষ্ট রঙের দিকে তাকালো সে। ইসরার স্পষ্ট মনে পড়ছে ফারিস যখন রঙগুলো কৌটো থেকে ঢেলেছিল তখন রঙগুলো সম্পূর্ণ লাল ছিল, এখন কালো খয়েরি হয়ে গেছে। এতেও বিরক্ত হলো ইসরা। ধীরে 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 যেন ছবিটার রং পাল্টে যাচ্ছে। রেড থেকে কেমন ডার্ক মেরুন হয়ে যাচ্ছে। দেখুন ফারিস। ফারিস ফিজেল হাসলো। নিজ মনে আওড়ালো সে। রক্তের রং তো বদলাবেই লিটল কুইন। তোমার জায়গা দখল করতে চেয়েছিল, আমি সরিয়ে দিয়েছি পৃথিবী থেকে। কি বললেন? ফারিস ভ্রুদায় কুচকে পেপারটা ইজেলে গেথে ইসরার দিকে ঘুরে দাঁড়ালো। কোমর চেপে টেবিলে উঠিয়ে বসালো ইসরাকে। অতপর নিজে হাঁটু মুড়ে বসলো তার সামনে। ইসরার ডান পা হাতের মুঠোয় নিয়ে আলতো হাতে মেসেজ করতে শুরু করলো সে। লিটল গার্ল, হুম, পা শিরশির করছে, বসতে কষ্ট হচ্ছে জান? বলবো না আপনাকে। ফারিস মিটিমিটি হাসলো। তার বউটা বড্ড বাচ্চা বাচ্চা আচরণ করছে। তার অবশ্য ভালোই লাগছে। ধীর কণ্ঠে ফারিস আওড়ালো। মুড সুইং হচ্ছে, প্যালেসে বসে থাকতে অসহ্য লাগছে জান? ইসরা নাক কুচকে বলল। জানি না। ফারিস কোমল হাসলো। তপ্ত ঠোঁট জোড়া বাড়িয়ে চুমু খেলো ইসরার পায়ে। পাহাড়ে ঘুরতে যাবে? ফারিসের হাত থেকে পা ছাড়িয়ে টেবিল থেকে নেমে এসে ইসরা তার পাশে বসে পড়ল। তবে মেঝেতে বসার আগে ফারিস তাকে টেনে নিল নিজের কোলে। ফারিস ইসরার ঘাড়ের চুল সরিয়ে মুখ লুকালো ইসরার গলার নরম ভাঁজে। হঠাৎ সে কেঁপে উঠে একটু সরে গেল। ফারিস চোখ তুলে তাকাতে দুজনে দৃষ্টি মিলে গেল। ইসরা ঠোঁট ফুলিয়ে ফারিসের গলা জড়িয়ে ধরল। ক্ষণ বিলম্ব না করে তার বুকে ভেঙে ঝরঝর করে কান্নারা নেমে এলো। আমার ভালো লাগছে না ফারিস। মনে হচ্ছে আপনি ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাচ্ছেন। আপনাকে আমি হারাতে চাই না ফারিস জওয়ান, সত্যি হারাতে চাই না। ফারিস বুঝতে পারল ইসরার মনের অস্থিরতা। আগের দিন সে গুগলে সার্চ করেছিল প্রেগনেন্সির সময় মেয়েদের মানসিক পরিবর্তন নিয়ে। সেখানে দেখেছিল গর্ভাবস্থার কারণে মন মুহূর্তে মুহূর্তে বদলায়। যারা নতুন মা হবেন তারা নিজেরা বুঝতে পারে না কখন মন কি চায়। ইসরার গর্ভাবস্থার প্রথম ধাপ হয়। এখন তার মনে ভয়ের স্রোত জেগেছে ফারিসকে হারানোর। সান্ত্বনার স্বরে ফারিস বলল, বেবি গার্ল কেঁদো না প্লিজ। ইসরা থামল না, বরং মনের মাধুরী মিশিয়ে কতক্ষণ কাঁদল সে। ফারিস তাকে বাহুতে জড়িয়ে স্থির বসে রইল। ইসরা ফারিসের জীবনে আসার পর থেকে তার অনেক পরিবর্তন হয়েছে। সময়ের তারতম্য না করা ফারিস এখন সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করে। দুপুর 2টোর আগে টেবিলে খাবার সাজিয়ে বসে থাকে। রাত 10টার আগে ইসরার খাবার আর ওষুধ খাইয়ে শুয়ে দেয় তাকে। সব মিলিয়ে ছন্নছাড়া ফারিস এখন দায়িত্ববান হাজব্যান্ড। ইসরা মুখ তুলে চোখ মুছে নিল। ফারিসের কোল ছেড়ে মেঝেতে বসে আদুরে বিড়াল ছানার নাই শুধালো, ওই বড় পাহাড়টায় ঘুরতে যাব ফারিস। ফারিস নিষেধ করলো না, এতে আবার ইসরা কেঁদে উঠতে পারে। ওকে, ওভারকোট আর মাফলার গলায় পেঁচিয়ে নাও, আমি বাইরে ওয়েট করছি। খুশিতে চিকচিক করে উঠল ইসরার চোখ। তড়িৎ বেগে ফারিস আর নিচের জন্য বরাদ্দ বেডরুমের দিকে দৌড় দিল সে। ফারিস চেঁচিয়ে উঠল, এই লিটল গার্ল, ধীরে হেঁটে যাও বলছি, নয়তো পাহাড়ে যাবো না বলে দিলাম। সরি, হেঁটে যাচ্ছি। কুয়াশাচ্ছন্ন পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটে চলেছে ফারিস ইসরা। ফারিসের হাতে ছুরি ভর্তি ফল, ব্রেড, জুস, পায়ে শক্ত বুট জুতা, মাথায় ক্যাপ। কুয়াশার আলো আধারিতে তার চোখের রং কেমন রহস্যময় বর্ণ ধারণ করেছে। ইসরার পরনে লেডি ওভারকোট থাকলেও ফারিস সাদা শার্টের ওপর ডেনিম জ্যাকেট পরে এসেছে। -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। পাহাড়ি রাস্তায় কুয়াশা পড়ে পিচ্ছিল হয়ে আছে। রাস্তার পাশটাতে ব্যারিকেড দেওয়া, সেগুলো ধরে হাঁটছে ইসরা। খালি জায়গা দেখে থামল সে।
পুরনো একটা শুকনো গাছের গুড়ি দেখে সেথায় বসে পড়ল ইসরা। এখন আর আগের মতো হাঁটাচলা করতে পারে না, একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠে। দৌড়ানো সম্পূর্ণ নিষেধ ফারিসের। ইসরার পাশে খাবারের ঝুড়িটা রেখে ব্যারিকেড ঘেঁষে দাঁড়ালো ফারিস। ইসরার সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত ঘন জঙ্গল দেখতে। কি ভয়ঙ্কর লাগছে বড় গাছপালাগুলোকে, যেন গাছগুলো হাতড়ে অজানা কোনো পশু বেরিয়ে এসে তাদের উপর হামলা করবে, অথচ তেমন কিছুই ঘটল না। অবাক কণ্ঠে ইসরা বলল, আপনি এই জঙ্গলে একা থাকেন কিভাবে ফারিস? শহরে ওই ফ্ল্যাটে থাকতে এখানে থাকেন কেন? ফারিস দীর্ঘশ্বাস চাপল। পাহাড়ের চূড়ার পানে চেয়ে শুধালো সে। তোমাকে ছেড়ে আসার পর নিজেকে এক ঘরে বন্ধ করে ফেলেছিলাম। আঙ্কেলদের বাসায় থাকলেও ওনাদের সাথে কথা বলতাম না। নিজের ভিন্ন পৃথিবী গড়ে নিয়েছিলাম। ভার্সিটি থেকে ফিরে সারাদিন একা ঘরে বসে থাকতাম। ধীরে ধীরে তোমাকে ছেড়ে আসার কষ্ট কমলো। ফারিস থামলো, মলিন হেসে আবার বলতে শুরু করলো সে। কমলো বলতে সহ্য হয়ে এলো, কিন্তু মানুষ দেখলেই তখন অসহ্য লাগতো। ততদিনে আর্ট করে বেশ সুনাম অর্জন করেছিলাম, টাকাও হয়েছে। তারপর ওনাদের ফ্ল্যাট ছেড়ে এই প্যালেসটা কিনে নিলাম। অতঃপর এখানেই পার্মানেন্ট থাকতে শুরু করলাম। তখন কি আপনি আমাকে খুব মিস করেছিলেন? ফারিস ঘুরে তাকালো ইসরার দিকে। দুজনের চোখাচোখি হলো, কিন্তু কেউই দৃষ্টি নত করলো না। তখন বিয়ে, সংসার, সম্পর্ক এসবের মানে আমি বুঝলেও তুমি অবুঝ ছিলে। হাজব্যান্ডের মানেই তুমি বুঝতে না। কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি ভুল করে বসলাম। 8 বছরে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিলাম, যে কিনা আমারই স্টেপ সিস্টার। বাবা আর তোমার মা মানতে পারলেন না বিয়েটাকে। কেউই পারবে না, এটাই স্বাভাবিক। সৎ বোনকে বিয়ে করা তোমাদের অন্ধ সমাজের চোখে পাপ, অথচ বুদ্ধগুলো এটাই জানে না যে রক্তের সম্পর্ক না থাকলে বিয়ের সম্পর্ক বৈধ। ওনারা ভাবলেন আমি দেশে থাকলে তোমার উপর অধিকার খাটাতে পারি, আবেগের বয়স ভুল করতেই পারি, দুজনের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ইসরা ডাগর ডাগর চোখে ফারিসের দিকে তাকিয়ে তার কথা শুনছে। ফারিস এগিয়ে এসে ইসরার পাশে বসলো। উঁচু করে জুটি বাঁধা চুলগুলোতে নাক ডুবিয়ে শ্যাম্পুর ঘ্রাণ শুকে বলল সে। জোর করে আমাকে আমেরিকা পাঠিয়ে দিল বাবা আর তোমার মা। একটা বার আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করলো না। ভাবলো আমাকে বাইরে পাঠিয়ে দিলেই তোমাকে ভুলে যাব। কিন্তু তারা জানতো না, লাভ অ্যান্ড লাইকিং মে ফেড উইথ টাইম, বাট আনহেলদি অবসেশন নেভার ট্রুলি ফেডস। দূরত্বে সেই নেশা দ্বিগুণ বাড়িয়ে তোলে, ধ্বংসাত্মক শক্তি জেগে ওঠে মস্তিষ্কে। তখন সেই অবসেশনকে আপন করে নিতে পাপকেও সঠিক পথ মনে হয়। বিকেলের শেষ সময় বাহিরে নিঃশব্দ আকাশ বৃষ্টির অনুকূলে বরফ ঠেলে দিচ্ছে। বরফের কণাগুলো ধীরে ধীরে নেমে আসছে পৃথিবীর বুকে। শীতের মৃদু স্পর্শে চারপাশ ভরে দিচ্ছে এক অপার্থিব শান্তি আর ভয়ঙ্করতায়। ঘণ্টাখানিক ধরে তুষার ঝড় হচ্ছে। ফারিসের বেডরুমে জানালার কার্নিশে চেপে চেয়ার নিয়ে বসে আছে ইসরা। ফারিস প্যালেসে নেই, নয়নযুগল সামনে অবস্থিত পাহাড়ের কোলে স্থির। পাহাড়ের চূড়ায় বরফ পরে সবুজ পাহাড়টা সাদা বর্ণ ধারণ করেছে। বরফের ছোঁয়ায় পাতাগুলো কেমন নির্জীব হয়ে গেছে। আলগোছে কফির মগ হাতে নিয়েও কাপটা জানালার কার্নিশে রেখে দিল ইসরা। মন ভালো নেই তার। ফারিস প্যালেসে না থাকায় বড্ড একা লাগছে। শরীর মন জুড়ে অদ্ভুত এক বিষণ্ণতা। বেডে রাখা ফোনটা বেজে উঠতে ইসরার ধ্যান ভাঙল। চেয়ার ছেড়ে বেড থেকে ফোনটা নিল। আসফা বেগম ভিডিও কল দিয়েছেন। কল রিসিভ করে আগের জায়গায় এসে বসল ইসরা। আসফা বেগম আদরে কণ্ঠে শুধালেন, কেমন আছো আম্মু? ইসরা মলিন হাসল। ভালো আম্মু, তুমি? আমিও ভালো আছি মা। বাবা কেমন আছে? তোমার বাবাও ভালো আছে। তোমার শরীর কেমন আছে? চেক আপ করিয়েছো? ডাক্তার কি বলেছেন? হ্যাঁ, সব ঠিক আছে। আসফা বেগম চুপটি করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। আগের থেকে মাংস বেড়েছে ইসরার গালে। কি মিষ্টি লাগছে দেখতে মেয়েটাকে। চোখ সরিয়ে নিলেন তিনি। মায়েদেরও নাকি নজর লাগে। উনি চান না মেয়ে বা আগত নাতি নাতনির উপর ওনার নজর লাগুক। আবার ফোনের স্ক্রিনের দিকে তাকালেন আসফা। ইসরার দিকে না তাকিয়ে পেছনে তাকালেন উনি। অতঃপর দাঁতে দাঁত চেপে বললেন, ওই বজ্জাত ছেলেটা কই? আজ দেখি বাগড়া দিতে আসছে না। আসফা বেগম ইশারায় ফারিসের কথা জিজ্ঞেস করেছেন। বুঝেও না বোঝার ভান করে ফের জিজ্ঞেস করলো ইসরা, কাকে খুঁজছো আম্মু? রিজভি ভাইয়া কে? উনি তো আমাদের সাথে থাকেন না। রিজবি না, ওই ছেলেটা। কোন ছেলেটা? আর কোনো ছেলে তো আমাদের সাথে থাকে না। মেয়ের উল্টো প্রশ্নে বিরক্ত হলেন আসফা। না চাইতেও বিরক্তি নিয়ে ফারিসের নাম আওড়ালেন তিনি। পারিসের কথা বলছি, যে কিনা দ্বিতীয়বার বাচ্চার বাপ হওয়ার দরুন তার লজ্জা লাগছে না, এবং খুব বিজ্ঞও তিনি।
মায়ের কথা শুনে মুখ চড়ে হাসলো ইসরা। তার মানে ফারিসের একার দোষ না, তার মাও ফারিসের সাথে বাচ্চা মতে সায় দেন। এতদিন ইসরা ভাবতো ফারিস এত গম্ভীর হওয়া সত্ত্বেও আসফা বেগমের সাথে হেয়ালিপনা করে কেন। আসলে তো গোড়াতেই গলত। আসফা বেগমও মনে মনে ফারিসকে আশকারা দেন, কিন্তু দেখান তিনি ফারিসকে দেখতে পারেন না। ভাবনা রেখে ইসরা বলল, ফারিস বাসায় নেই। জুনোতে সন্ধ্যায় একটা আর্ট এক্সিবিশন আছে, সেখানে গিয়েছে। আসফা বেগম চোখ বড় করে নিলেন। বজ্জাত ছেলেটা তার মেয়েকে একা রেখে চলে গিয়েছে। এই সময় কিভাবে পারলো ইসরাকে একা রেখে যেতে? সারাদিন তো ঠিকই মুখে বড় বড় বলি ছুড়ে। কোন আক্কেলে তোমাকে এই অবস্থায় একা রেখে গেছে ছেলেটা? তোমাকে সাথে নিলেই হতো। আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়ে গেছে, এখন ঠিকমতো যত্ন নিতে পারছে না। চিন্তা করো না আম্মু, ফারিস রাতের মধ্যে ফিরে আসবে। আর সে আমার খুব যত্ন নেয়। রান্নাটা পর্যন্ত ফারিস নিজে করে, মুখে তুলে খাইয়ে দেয়। আমাকে একটু কষ্ট করতে হয় না। তোমাকে নিয়ে চিন্তা হয় আম্মু। কথা শেষ করতে পারলেন না আসফা। তার আগে কাপড়ের আঁচলে চোখ মুছলেন। এতদিন যাও নিজেকে সামলাতে পারতেন। যখন থেকে শুনেছেন ওনার ছোট মেয়েটা মা হবে, সেই থেকে ইসরার জন্য খুব মন পড়ে। তার ফাঁকা রুমটাতে গেলে বুক খা খা করে ওঠে। সারাদিন বাড়িতে পাখির মতো কিচিরমিচির করা মেয়েটা এখন এত দূরে। মাকে কাঁদতে দেখে চোখে পানি জমল ইসরার। গাল বেয়ে পড়ার আগেই মুছে নিল পানিটুকু। নিজেকে সামনে বলে, তোমাকে প্যালেস ঘুরিয়ে দেখাই আম্মু। জানো, ফারিসের প্যালেসটা খুব বড়, অথচ এত বড় প্যালেসে মাত্র আমরা দুজন থাকি। কান্না চেপে ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করলেন আসফা। দেখাও আম্মু। ইসরা চেয়ার ছেড়ে দাঁড়ালো। মিলিয়ে রাখা দরজাটা খুলে বেরিয়ে এলো দোতলার ব্যালকনির লম্বা জায়গাটাতে। দোতলায় 4টে কক্ষ। সবচেয়ে বড় ফারিসের রুম, দ্বিতীয় রুমটা ফারিসের পেইন্টিং রুম, তৃতীয় রুমটা সাধারণত আসবাব দিয়ে সাজিয়ে রাখা। মাঝে মধ্যে রিজবি এসে ফ্রেশ হয় এই রুমে, বাকি সময় ফাঁকা পড়ে থাকে। বাকি রুমটা রুম কাম ছাদ খোলা, ব্যালকনি মনে হয় বেশি। ইচ্ছে হলে কাঁচের স্লাইডিং ছাদ টেনে দেওয়া যায়। ইসরা একে একে সবগুলো ঘর আসফা বেগমকে দেখালেন। তিনিও হাসি মুখে দেখলেন। দোতলার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ব্যাক ক্যামেরা দিয়ে নিচতলায় ফোকাস দিল ইসরা। সাদা দেয়ালগুলো খোলামেলা নির্মল, কোনো ভিড় বা ভারী পেন্টিং নেই। দেয়ালে ঝোলানো দামি পেন্টিংগুলো সরল রূপে সাজানো। প্রতিটি শিল্পকর্ম আধুনিকতার নিখুঁত ছোঁয়া বহন করছে। শোপিসগুলো সূক্ষ্ম মার্জিত ডিজাইনের হয়েও ঘরের নান্দনিকতা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। মৃদু আলো ছায়া দেয়ালে পরে সাদা রং নিখুঁতভাবে ফুটে ওঠে, পুরো পরিবেশকে শান্ত পরিষ্কার এবং আধুনিক করে তুলেছে। ফারিসের প্যালেসে বিলাসিতা যেন সরল রূপে নিহিত। গর্জিয়াস রং বা সামগ্রী নেই, তবু নিখুঁত পরিমিত সৌন্দর্যের বহন করছে। ডাইনিং স্পেসে লম্বা একটা টেবিল, দুপাশে 3টে করে মোট 8খানা চেয়ার পাতা। তার পাশে সাদা সোফা সেট, সুবিন্যস্ত সজ্জিত। গদগদ কণ্ঠে ইসরা শুধালো, নিচে লাইভ কিচেন, ড্রয়িং, ডাইনিং আর বিশাল এক লাইব্রেরি আছে। লাইব্রেরি পরে একদিন দেখাবো তোমাকে, এখন নিচে যেতে ইচ্ছে করছে না। ইসরার কথাই ভ্রু কুঁচকে এলো আসফা বেগমের। সন্দিহান কণ্ঠে বললেন তিনি। লাইব্রেরি মানে? ওই ছেলে কি করে এত বই দিয়ে? ইসরা কোমল হাসলো। ফারিসের হয়ে বলল, ফারিস অবসরে বই পড়ে আম্মু। ওসব বাদ দাও, চলো তোমাকে উপরের তলা দেখাবো। যদিও আমি এখন উপরে যাইনি। তবে থাক, এখন আর তোর উপরে যাওয়ার প্রয়োজন নেই। সমস্যা নেই আম্মু। ব্যালকনি পেরিয়ে সিঁড়ি বেয়ে 3য় তলায় পা রাখলো ইসরা। উপরে উঠতেই অবাক হলো ইসরা। পুরো 3 তলা জুড়ে কেবল একটাই রুম। কি আশ্চর্য! নিজেকে সামনে দরজার কাছে এগিয়ে এলো ইসরা। বাহিরে থেকে ছিটকিনি দাও রুমটাতে। ফোন বাম হাতে নিয়ে ডান হাতে শক্ত ছিটকিনিটা খুলল ইসরা। রুমটা অন্ধকার, দমকা বাতাসে কেমন স্যাঁতসেঁতে। আষ্টে গন্ধ নাকে লাগলো তার। মুহূর্তে নাক চেপে ধরল ইসরা। মেয়েকে নাকে হাত চাপতে দেখে আসফা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইস্যু? মায়ের ডাকে হুঁশ ফিরল ইসরার। রুমের ভেতর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের স্ক্রিনে তাকালো ইসরা। বলো আম্মু। কি হয়েছে তোর? মুখ এমন প্যাকাশে হয়ে গেছে কেন? হাসার চেষ্টা করলো ইসরা। কিছু হয়নি, তোমাকে একটু পরে কল দিচ্ছি, এখন রাখলাম। বেঁচে থাকলে ইনশাল্লাহ কথা হবে। কল কেটে দিল ইসরা। অদ্ভুত উত্তেজনার বশে তার শরীর কাঁপছে। মন বলছে রুমটাতে তার যাওয়া উচিত হবে না। এই ঘরে যা থাকবে সে তা সহ্য করতে পারবে না। মস্তিষ্ক শুনল না সেই কথা।